আপনারা শুনছেন ভূতের গল্প। আজকের গল্পের নাম ভূতের যত অদ্ভুত কাণ্ড। সত্যি ভূতের সবই অদ্ভুত, তফাৎ কেবল উকারে। অদ্ভুত হ্রস্বৌ, ভূত দীর্ঘ। তবে আমি যে ভূতের কথা বলছি সে সত্যি ভূত কিনা তা জানি না। আর ভূত বলে যে সত্যি কিছু আছে তাই বা কে জানে। ভূত কি কেউ দেখেছ? যারা বলে দেখেছি তারা কেউ কি ভূতের গায়ে হাত দিয়ে দেখেছে? আর ভূতের গায়ে হাত দেবেই বা কী করে? গাই যে তাদের থাকে না। গা মানে দেহটা ছেড়ে দিলে তবেই তো ভূত হয়। আমি যেসব ভূতের কথা আগে বলেছি, ভূত দেখেছি বলেছি, সেও তো সন্দেহজনক দেখা। সত্যি দেখেছি না ভয়ে এমনি মনে হয়েছে তা কি হলফ করে বলতে পারি? হলফ করো না হয় আদালতে, সাক্ষীদের বলতে হয় ঈশ্বরের নামে বা রাষ্ট্রের নামে। যেখানে ঈশ্বর মানা বেইমানি সেখানে রাষ্ট্রের নামে দিব্যি গালতে হয়। শপথ করিয়ে বলতেছি আমি সত্য ভিন্ন মিথ্যা বলিব না। কেউ কি পারে? সে তো ছায়া, আলো জ্বললেই মিলিয়ে যায়। যাকগে, যা বলতে বসেছি তাই বলি। অনেক অনেক দিন আগের কথা, ধরো আজ থেকে 55 বছর হবে। একবার একটা কাজে বর্ধমান জেলায় এক মহকুমা শহরে যেতে হয়েছিল। তখন হোটেল টোটেল বিশেষ ছিল না ওসব শহরে। কিছু লোক মামলা করতে আসতো, ভোরে বেরিয়ে এসে ওই সব হোটেলে ভাত খেত, কাছারির কাজ সেরে নিজেদের বাড়ি ফিরে যেত। কদাচিৎ কেউ বাধ্য হয়ে থাকতে হলে ওই সব হোটেলেই মাথা গুঁজে থাকতো। খদ্দের কম বলেই অবস্থা তেমন ভালো ছিল না। তাছাড়া আমাদের দেশের লোকেরও অনেক নোংরা স্বভাব আছে। ফলে সেই সব ঘরগুলো এমন অবস্থা দাঁড়াতো যে নিতান্ত বাধ্য না হলে কেউ থাকতো না। আমি গিয়ে পৌঁছেছিলাম প্রায় সন্ধ্যাবেলায়। কোথা কী আছে তা জানি না। আমার খুব কষ্ট হয়েছিল, মনে হয়েছিল নরকেই বাস করছি। কোনো মতে প্রায় জেগেই রাতটা কাটিয়ে ভোরবেলা বেরিয়ে পড়েছিলুম ভালো কোনো বাসা বা থাকার জায়গা খোঁজ করতে। আরও 2-3 জায়গা ঘুরে বুঝলাম তেমন কোনো হোটেল এখানে নেই, এখনও হয়নি। বরং যেটাই ছিলুম এর চেয়ে সেটাই ভালো। শেষে হতাশ হয়ে ফিরছি। এক ভদ্রলোক সন্ধান দিলেন, আপনি যেমন খুঁজছেন তেমন জায়গা এক ডাক বাংলো ছাড়া কোথাও পাবেন না। অত পয়সা কার কাছে আছে যে ডাক বাংলোয় থাকবে? এক সরকারি অফিসাররা থাকতে পারে, তাদের খরচ লাগে না। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম খরচা কত? তিনি জবাব দিলেন, তা বেশ, 1 টাকা ঘর ভাড়া আর মেথর আলো জল নিয়ে আরও 8 আনা, দৈনিক 1.5 টাকা। ওখানে সব আলাদা আলাদা দেয়। একটা কেরোসিন হ্যারিকেনের লণ্ঠন কি টেবিল আলো, তার জন্য 3 আনা। বুঝুন দেখি ব্যাপার, 1 পয়সার কেরোসিনে 2 রাত জলে, তার জন্যে 3 আনা। আসলে বাবু আনার মাসুল এটা বুঝলেন না। আপনি অফিসারদের মতো স্টাইলে থাকতে চাইবেন, তার জন্য খরচ করবেন না। শেষের কথাগুলো আমাকে ঠক্কর দিয়ে বলা হলো তা বুঝলুম। বেঁটে লোকের চাঁদের দিকে হাত বাড়ানোর মতোই আমার অবস্থা। ট্যাঁকে পয়সা নেই যাব, তার আবার অত ভালো মন্দ বাছা কি? সত্যি তখন 1.5 টাকার দাম ঢের। কলকাতা শহরেও তখন 2.5 টাকা 3 টাকায় 1 মণ চাল পাওয়া যেত। 1 মণ মানে এখনকার 37 কেজি। তবু আমি মন দিয়ে ঠিক করে ফেললুম ওখানেই যাব। খাই না খাই একটু আরামে তো থাকবো, না হয় পাউরুটি খেয়ে থাকবো, হোটেলে ভাত খাবো না। অনেক আশা নিয়ে তো গেলুম ডাকবাংলো, কিন্তু সামনে এসে যখন গাড়ি থেকে নামিয়ে দিল তখন সেখানের অবস্থা দেখে বুক হিম হয়ে গেল। এ কি, এই যে পোড়ো বাড়ি, এখানে থাকবো কি? শহরের সীমানা থেকে পাকা 2 মাইল পথ, গঙ্গার ধারে, এক পাশে শ্মশান, এক পাশে মহকুমা হাকিমের বাড়ি। তিনি কারোর সঙ্গে কথা বলেন না। আশপাশে যতদূর দৃষ্টি চলে কেউ কোথাও নেই। থানাটা পেয়েছি বটে পথে, সেও এখান থেকে অন্তত 1 মাইল হবে। কোনো ছোটোখাটো গৃহস্থ বাড়িও নজরে পড়ে না, শুধু ধানের ক্ষেত আর 2-4টে গাছপালা। একটা খড়ের ঘর দেখা যাচ্ছে পেছনে, তবু সেও বহু দূর। এমনকি শ্মশানে একটা চিতা জ্বলছে দেখলুম। ওই বয়সে ওটাও খুব ভালো লাগার কথা নয়, কিন্তু সেখানে কেউ নেই। চিতা ধরিয়ে দিয়ে সব সরে পড়েছে। ডাকবাংলোর বাড়ি 1 তলা, খুব উঁচু পোতার উপর, বড় বড় জানলা বা দরজা, জানলার গরাদ নেই। তার মানে ইংরেজদের তৈরি, তাদেরই বসবাসের জন্যে। সাহেবরা আগে খোলা জানলা রাখত, শেষের দিকে গরাদ বসানো জানলা ব্যবহার করতে শুরু করেছিল। বড় বড় 3খানা ঘর,
মাঝেরটা বড় হলঘর, বাংলো প্যাটার্ন বাড়ি বলতো ওকে। খোলা বারান্দাও আছে। উঁকি মেরে দেখলুম ফিতের খাট, চেয়ার টেবিল সবই আছে। বড় সরকারি কর্মচারীদের থাকার মতোই বাড়ি, কিন্তু একেবারে খোলা, ঢা ঢা করছে। কোনো দরজা জানলাই বন্ধ নেই। মেঝেতে আসবাবে ধুলো জমে উঠেছে এক আঙুলের মতো পুরু। তার মানে অনেক কাল কেউ আসেনি, কেউ আসবে বলে মনেও করেনি এর রক্ষক। হ্যাঁ, রক্ষক একজন থাকার কথা, তাকে বলা হতো চৌকিদার। সেই ঘরদোর ঝাঁট দেবে, খাতায় যাত্রীদের নাম লেখাবে, জল আলোর ব্যবস্থা করবে, এই নিয়ম। অতিথি বা যাত্রী যাই বলো, তারা বললে আর খরচ দিলে রেঁধে দেওয়ারও কথা। এছাড়া এখানে থাকার কথা একজন জমাদারেরও। সে বাথরুম সাফ করবে। তাদের ঘরও পড়ে আছে এক প্রান্তে, সেও খোলা, কোনো লোক নেই। লোক থাকে বলে মনে হলো না, সেও অমনি পোড়ো হয়ে পড়ে আছে, খোলা, হা হা করছে। তবু চৌকিদার চৌকিদার বলে ডাকলুম অনেকবার, বেশ চেঁচিয়েই ডাকলুম। পাশে হাকিম সাহেবকে দেখা গেল একবার। তাকে জিজ্ঞাসা করব, তিনি সোজা আমার মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। অগত্যা মালপত্র ফেলে রেখে যেতে হলো সেই দূরে দেখা খড়ের ঘরের দিকে। সেখানেও থাকেন না চৌকিদার। তবে খবর পাওয়া গেল সে তখন কার একটা ধান খেতে মজুরি খাটছে, দৈনিক 11 পয়সা মজুরিতে। সরকারি মাইনে তো পাবেই, বাড়তি কিছু রোজগার করতে দোষ কী? শেষ পর্যন্ত চৌকিদারকে পাওয়াও গেল। ধমক ধামক করতে, আমি পুলিশে কাজ করি, মিথ্যে কথা। তবু তখন আর উপায় কী বলতে সে এলো শেষ পর্যন্ত। একটা ঘর ঝাড় দিয়ে বাথরুমে জল ভরে দিল এবং আলোয় তেল ঢেলে বিদায় নিলে। বাকি ঘর সে অকারণেই একটা সেলাম করে বলল, কি হবে হুজুর, ভূতের ব্যাগার খেটে কে বা আসছে? এই তো আপনি একটা প্রাণী এলেন, বোধ হচ্ছে গোটা 1 মাস পরে। তা সে তোমার খুশি, যাওয়ার সময় বলে দিলুম, কিন্তু রাত্রিরে তোমাকে এখানে থাকতে হবে, নইলে সকালবেলা থানায় গিয়ে রিপোর্ট করব নিজের পরিচয় দিয়ে। এই নিবান্দাপুরীতে রাত্রে একলা থাকলে ঘুম হবে না ভেবে, সেটা মুখে যাই বলি, যত সাহস দেখাই মনে মনে স্বীকার করতে বাধ্য। রিপোর্ট শব্দটায় তখনও লোক ভয় পেত। সে আবারও এক লম্বা সেলাম করে বললে, না হুজুর, রাপোর্ট করতে হবে না, আমি ঠিক আসব। রাত 8টার মধ্যেই এসে হাজির হব আপনার চরণতলে। তা এলো লোকটা ঠিক 8:30 নাগাদ আমার চরণতলে এসে পৌঁছে গেল। খেয়ে এসেছে বললে, কিন্তু গন্ধে বুঝলুম সে খাওয়া মানে নেশা করা। এসে একবার মুখটা দেখিয়ে পাশের বড় হল ঘরটায় সেই এক পুরু ধুলোর উপর পড়ল শটান, আর একটু পরেই নাক ডাকতে লাগলো তার। তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। হল ঘরের দরজা জানলা সব খোলা, গায়েও তার একটা গেঞ্জি ছাড়া কিচ্ছু নেই। তবু তার ঘুমের কোনো ব্যাঘাত ঘটল না। তার মানে আমার ভয়ের কারণটা রয়েই গেল। এ লোকে আমাকে কি পাহারা দেবে? একা এই প্রায় খোলা ঘরে থাকা, বহু দূরের মধ্যে কোনো মানুষ নেই। কিছু বিপদ ঘটলে হাজার চিৎকারেও লোক আসবে না। জানলার গরাদ নেই, ছিটকিনিও তেমন মজবুত নয়। অনেক ভেবে শেষ পর্যন্ত অন্যরকম ব্যবস্থা নিলুম। জানলার পাল্লা ভেজিয়ে দিয়ে বড় বড় ভারী চেয়ার টেবিল টেনে টেনে এনে কপাটে ঠেকিয়ে দিলুম। 3 দিকে দরজা, একটা বাইরের দিকে, আর একটা হলঘরের দিকে, আর একটা বাথরুম। বাইরের দরজায় খাটখানাই ঠেল লাগালুম। আমাকে না জানিয়ে কেউ দরজা খুলতে পারবে না। খাওয়া দাওয়া সন্ধ্যাতেই সেরে এসেছি শহর থেকে। এখানে কিছুই পাওয়ার উপায় নেই। শুধু শুধু একা জেগে বসে থাকি কেন? বেশ, আর রাত করলুম না। ভোরে উঠতে হবে 9টা নাগাদ, তাই শুয়ে পড়লুম। আলোটা নেভাতে সাহস হলো না, খানিকটা কমিয়ে রাখলুম শুধু। কেরোসিন তেলের গন্ধ হবে ঘরে, তা হোক, শান্তিতে ঘুমোতে পারবো তবু। এই অবস্থায় ঘুটঘুটে অন্ধকার ঘরে শুতে পারবো না। কিন্তু শান্তিতে ঘুমোনো অদৃষ্টে ছিল না। অল্প বয়স, ভয় ভয় করলেও শোয়া মাত্র ঘুমিয়ে পড়েছি, আর সে ঘুমও সহজে ভাঙবার কথা নয়। তবু হঠাৎই কি একটা বিদঘুটে আওয়াজে ঘুম ভেঙে গেল। তখন এক ঘুম, হুঁশ ফিরলেও চোখ খুলতে পারছি না, এমনি অবস্থা। তার মধ্যে আবারও সেই আওয়াজ, মনে হলো কি একটা যেন জন্তু খ্যাঁ খ্যাঁ করে হাসছে। বাঘ ডাক নয় তো? শুনেছি হায়নারা এমনি হাসে। হায়না ঘরে ঢুকলো? ধড়মড়ি উঠে বসলুম। ঘুমও তখন বেশ ভেস্তে গেল। দেখি শ্রীমান চৌকিদার আমার সামনে বড় টেবিলটায় বসে অমনি বিদঘুটে হাসি হাসছে। অসহ্য রাগ হলো প্রথমটা, তারপর ভয়। দরজা তো একটাও খোলা নেই, যেমন সব বন্ধ ছিল, তেমনি আসবাবে ঠেসে দেওয়া তেমনি আছে। আলোটা শুধু বোধহয় লোকটি বাড়িয়ে দিয়েছে। দেখতে কোনো অসুবিধা নেই।
তবে লোকটা ঘরে ঢুকলো কি করে? হলের দিকে দরজা বন্ধ করে তোলা ছিটকিনি লাগিয়ে ভারী টেবিলটা ঠেকিয়ে রেখেছিল, সেসব তেমনি আছে টেবিলের উপর ও বসে। তাহলে কোথা দিয়ে এলো, কী করে? বাথরুমে দিয়ে? না, তাও তো বন্ধ। কাঠের ভারী ইজি চেয়ারটা লাগানো, তার সঙ্গে আমার খাট। তবে এবার লোকটা কথা কইল, তেমনি আর এক দফা খ্যাঁ খ্যাঁ করে হেসে নিয়ে বলল, আজ্ঞে না বাবুমশাই, দুয়ারটা ঠিক আছে, আমাদের ওসব লাগে না, আমরা এমনিই আসি যাই। দেখলুম কাল আপনি খুব ভয় পেয়েছেন, তাই একটু রগড় করার জন্যে আরও এলুম। আর বলি, দুটো কথাবার্তা কইলে মনে একটু ফুর্তি পাবে। গলা দিয়ে স্বর বেরোতে চায় না, তবু অনেক কষ্টে বলি, কিন্তু এলে কোন দিক দিয়ে? কেন, অসুবিধাটা কি? এই তো দেদার সব খোলা, আপনি তাকিয়ে দেখো, কেন নেই? কথা তার মুখে তখনও এক ঝলক ঠান্ডা বাতাস মুখে এসে লাগলো। তাকিয়ে দেখি সত্যি বাইরের দিকের দরজাটা খোলা হাঁ হয়ে করছে, অথচ আমার খাট যেমন ছিল তেমনিই আছে। হঠাৎ মনে হলো এক ডেলা বরফ আমার গলার মধ্যে দিয়ে নেমে সমস্ত বুকটা অসাড় করে দিলে। দেখতে দেখতে সেই শীতের রাত্রেও কপাল ঘেমে উঠল, হাত পা ঠান্ডা শুধু নয়, অসাড় বোধ হতে লাগলো। আবারও সেই খ্যাঁ খ্যাঁ হাসি। না না বাবুমশাই, ও আপনি কি দেখছেন? চেয়ে দেখেন নাই কেন? কপাট আপনার যেমন হুড়কো আটা তেমনি আছে। আবারও চাইলুম, অনেক কষ্টে, চাইতেও হলো। দেখি সত্যিই দরজা তেমনি বন্ধ। আমার খাটখানা ঠেস দেওয়া, নেয়ারের খাট, কিন্তু ছত্রি আছে, মাথার দিকে কাজ করা কাঠ খানিকটা, পায়ের তলাতেও রেলিংয়ের মতো, যাকে খাট বলে রীতিমতো তাই, কেবল কাঠের বটমের বদলে নেয়ারের ফিতে। খাট পুরোদস্তুর ভারী, বাতাসে ঠেলে কপাট খুলে যাবে তা সম্ভব নয়। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে? আমি স্বপ্ন দেখছি এটা, না মাথাই খারাপ হয়ে গেছে? ভয়ে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। চিৎকার করে একবার চৌকিদার বলে ডাকতে গেলুম, মুখটা ফাঁক হলো, এই পর্যন্ত ডাকা গেল না। মাঝখান থেকে আবার খ্যাঁ খ্যাঁ করে সেই বিদঘুটে হাসি। বাবুমশাই, চৌকিদারকে ডাকছো কিসের তরে? আমি তো এই সেই মূর্তি, এখানে শটান বসে আছি, সেই আমি। চেয়ে দেখো না। চেয়ে দেখলুম, ফলে পাগল হতে একটু বাকি ছিল, সেটুকু আর রইল না বোধ হয়। সাবেক কালের সাহেব পছন্দ বাংলো বাড়ি, একতলা দোতলা সমান উঁচু। আবার চৌকিদারটি তখনও সেই টেবিলেই বসে আছে বটে, তবে তার গলাটা হঠাৎ উঁচু হয়ে মাথাটা ঠেকেছে ছাদের ভারী কড়িকাঠে। সে লকলকে জিভ বার করে কি যেন সেই কড়িকাঠ থেকে চেটে চেটে খাচ্ছে। মশা কি পোকা কি মাকড়সা কে জানে। বোধহয় এমনি একটা কান্নার মতো সুর বেরোলো আমার গলা দিয়ে। নিজের গলা নিজেই চিনতে পারি না। ভয় পেই নাকি বাবু? ভয় পেলেন? আপনারা শহর বাজারের লোক, কচি বয়স, লেখাপড়া শিখেছ, এখনও ভূতের ভয়? বলে আবারও এক চোট সেই হাসি। কিন্তু ততক্ষণে ভরসা করে আধ বোঝা চোখ মেলে চেয়ে দেখি সেই গলা গুটিয়ে আবার আগের মানুষের পৌঁছেছে, মুখে সেই মস্করার হাসি। যা তার হাসি কথাবার্তার মধ্যে একবারও পাল্টায়নি। মনে হচ্ছিল যেন ঠোঁটটা কোনো অসুখ বিসুখে অমনি বেঁকে গেছে স্থায়ীভাবে। অভয় দিলেন লোকটি, না না, অত ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি আপনার নফর বটে তো, তাই ঘুমটা যাতে জমে সেই আমার আকাঙ্ক্ষে। তারপর বলে, আমি বাবু এখানেই থাকি, দিনে চৌকিদারি করি, মাঠে জন খাটি বটে, কিন্তু রেতের বেলায় যেন ভূতে পায়। কেমন ইচ্ছে করে বাবু, ভাইদের ভয় দেখাই, কিন্তু সাবেক শুভ কি আমাদের মেয়ে মেলে আমি একেবারে ভালো ছেলে, কিচ্ছুটি করি না। ওর বড় গোয়ার বাবুমশাই, ভয় পেলে দেবে গোটা বাড়িটা ভেঙে, অন্য কোথাও বাড়ি করবে, ভাঙবে, কিংবা আগুন ধরিয়ে জ্বালিয়ে দেবে। আমি যাব কোথায় বলো? তারপর একটা হাই তোলার শব্দ করে বললে, নাও এবার নিশ্চিন্ত হয়ে ঘুমাও, আমি আর জ্বালাবো না। এই দেখো না, ফুসমন্ত্রের চোটে তোমার ভূতকে হুঁস করে উড়িয়ে দিচ্ছি। বলতে বলতেই দুমদাম হড়হড় ছড়ছড় কতগুলো শব্দ, লণ্ঠনের আলোটা যেন চমকে উঠে নিভে গেল। সেই অন্ধকারেই দেখি ঘরের সবকটা দরজা জানলা খোলা, তার মধ্যে দিয়ে হু হু করে শীতের হিম বাতাস ঢুকছে।
যেসব চেয়ার টেবিল ঠেস দেওয়া ছিল তা বোধহয় নিজেরাই যে যার জায়গায় সরে এসেছে। আর কিছু দেখতে পেলুম না, আর কিছু মনেও নেই। সবটা যেন একাকার অন্ধকার হয়ে গেল, চোখে তো বটেই, মাথাতেও। ততক্ষণে অমনি অজ্ঞান হয়েছিলুম জানি না। কতক্ষণ যে অজ্ঞান ছিলুম কে জানে, কিছুই মনে নেই। জ্ঞান হলো বেশ যেন স্বাভাবিক পরিবেশেই। কথাটা বলছি বটে, তবে এসব পরে মনে হয়েছে। কি হয়েছিল, কি দেখেছি, কিছুই দেখছি কি না তাও তো ভাবিনি। ভাববার মতো কিছু আছে কি না তাই বা ভাববো কেন? যেমন শুয়েছিলুম তেমনিই আছি। হারিকেনটা সেও এক কোণে তেমনি জ্বলছে, যেমন কমিয়ে রেখে শুয়েছি। দরজা কপাট বন্ধ, চেয়ার টেবিল ঠেকানো। না, সব ঠিক আছে। তবু কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে কেন, যেন শরীরটাও ভালো লাগছে না, দুর্বল দুর্বল লাগছে, মাথাটাও ঝিমঝিম করছে। ভাবতে ভাবতেই মনে পড়ে গেল সব ঘটনা। ও কি ভয়ঙ্কর কাণ্ড! স্বপ্ন নিশ্চয়ই। এমন স্বপ্নও মানুষ দেখে? এত জিনিস থাকতে আমি বা এমন স্বপ্ন দেখতে গেলুম কেন? যাকগে, স্বপ্নের উপর দিয়ে গেছে তাই ভালো। এখনও রাত অনেক আছে, ঘুমুই একটু। পাশ ফিরে কম্বলটা গায়ে টানতে যাবে, দূরে বোধহয় থানা থেকেই পেটা ঘণ্টিতে ঢং ঢং করে 5টা বাজার শব্দ কানে এলো। দস্তা দামের পুরনো ঘড়িটা হাতে ছিল। ওটা রোজ খানিকটা করে এগিয়ে থাকে। হ্যারিকেনের আলোতে চেয়ে দেখি সেই ঘড়িতে প্রায় 5:30 বাজে। তার মানে ভোর হয়ে গেছে। আজ 7টায় গাড়ি ধরে দাঁইহাট ওকরসা যাব, কথা আছে, আর ঘুমোলে চলবে না। প্রচণ্ড শব্দ করে একটা হাই, ইচ্ছে করেই এত বড় শব্দ করা, বুকে বল আনার জন্যে। তুলে উঠে পড়লুম, আলোটা বাড়িয়ে টেবিলের উপর তুললুম। এতক্ষণে ঘরটা মানুষের মতো মনে হচ্ছে একটু। আচ্ছা, এতক্ষণ ঘুমোলাম কি করে? এই তো 8:30টায় শুয়েছি। স্বপ্ন দেখে অজ্ঞান হয়ে যায়নি তো? কথাটা যত ভাবি ততই মনে হয় তেমনি একটা কিছু ঘটেছিল। বাথরুম যাওয়ার দরকার, ঠিক যেন সাহস হচ্ছে না। এবার আমি হড়হড় করে টেবিলটা সরিয়ে এক ঝটকায় মাঝের দরজাটা খুঁড়ে ফেললুম। লোকটা বোধহয় ঘরের দরজাটাও দেয়নি। দরজা খুলতেই গুচ্ছের ঠান্ডা হওয়া, সেই সঙ্গে কাক ও অন্যান্য পাখির ডাক। মানে সত্যি সকাল হয়েছে। বুকে ভরসা এলো একটু। বেশ চড়া গলায় ডাকলুম, চৌকিদার, এ চৌকিদার! কোথায় কে? আসলে নেশা করে ঘুমোয় তো, ঘুম ভাঙে না। আলোটা নিয়ে ঘরে ঢুকলুম। তখনও টর্চের চল হয়নি তত। কোথায় কে? কারও চিহ্ন মাত্র নেই। চিহ্ন কথাটা সহজভাবে বলছি না, সত্যিই কোনো চিহ্ন নেই। মানে এত পুরু ধুলো, তার উপর যদি একটা মানুষ এসে শোয়ে, তার পায়ের ছাপ ধুলোর উপর শুলে মানুষ সমান দাগ, এটা পড়বে তো? তেমন কোনো ছাপ বা দাগ নেই। মাঝখানে কি আরও বেশি দিনের পড়া ধুলো নিশ্চিন্তে বিশ্রাম করছে। কোনো প্রাণী সেখানে বিশ্রামের ব্যাঘাত ঘটায়নি। এর মানে কি? এর মানে আমি জানতে চাই। পাগলের মতো চিৎকার করতে করতে সেই আলো হাতে ছুটে বাইরে বেরিয়ে এলুম। বেরোতেই দেখি শ্রীমান চৌকিদার অনন্ত পাড়ুই আসছে এইদিকে। ততক্ষণে বেশ একটু ফর্সা হয়েছে। গঙ্গার ধার থেকে হাড় কাঁপানো হাওয়া আসছে। পাশের বাড়ির হাকিম সাহেবের উনুনে ধোঁয়া বেরোচ্ছে গলগল করে। সহজ স্বাভাবিক জীবনের লক্ষণ। অনন্ত তার অভ্যাস মতো ঘটা করে নমস্কার করলো একটা। মশাই কি চান করবেন সকালে? টাটকা জল লাগবে না গরম করতে হবে? চা খাবেন নাকি? সে তাহলে আমার ঘর থেকে করে নিয়ে আসতে হবে। এখানে তেমন কোনো জোগাড় নেই। আমি বোমার মতো ফেটে পড়লুম প্রায়। তুমি কাল রাত্রিতে শুতে আসোনি কেন? বেঈমান, বদমাইশ, স্কাউন্ড্রেল! এত গালাগাল এসে চটল না তখনকার দিকে। আমি বলছি 1930-31 সালের কথা। চটত না, কিন্তু অবাক হয়ে গেল সে, যে সেটা তার মুখ দেখেই বুঝলাম। আজ্ঞে বাবু, আমার উপর আপনি রাগ করছো? কিন্তু আমার ঘরের মেয়েরা বললে আপনি যে তাদের মানা করে এসেছো। বলেছ যে আর ওকে কষ্ট করে যেতে হবে না, তবে ভোরে যেন যায়, জল লাগবে। এবার আমার অবাক হওয়ার পালা। আমি মানা করে এসেছি? আমি? হ্যাঁ বাবু, মাইরি বলছি, কালীর দিব্যি আমার। বউ মা দুজনাই বললে। ভয়ে যেন এতটুকু হয়ে গেল অনন্ত। আমারও মাথা ঠান্ডা হয়েছে এতক্ষণে। বললুম, ভেতরে এসো তো, একটা কথা বলি তোমাকে। সেসব কথা শুনে হাত তুলে একটা নমস্কার করলো। তারপর 3 দফা নাক কান মলে বললে, হাঁ বাবু, তিনি আছেন।
তবে একান্তে বড় একটা এসব মস্করা করেন নাই অনেক দিন, তাই আপনাকে কিছু বলিনি। অনেক দিনের কথা বাবু, এখানে এক চৌকিদার ছিল বীরু ভস্সাজ বলে, বামুনের ছেলে, লেখাপড়া শেখে নাই, তাই এ কাজ করতে এসেছিল। তাকে এক ইদিশি অফিচার একদিন তুচ্ছ কারণে জুতো শুদ্ধ লাথি মেরেছিল। সে অফিচার যেতে ছোট, তাতেই তিনি ঘেন্না হলো। ভস্সাজ রেতে ওই ওধারে যে বটগাছটা দেখছো, শ্মশানের উনুন, ওইখানে পবনে ধুতি বেঁধে গলায় দড়ি দিল। তার কেউ ছিল না, ছেলে মানুষ, বউ, কে আর গয়া টয়া করবে বলো? সেই থেকে ব্রহ্মদত্তী হয়ে ওই গাছটায় আছে। মধ্যে মধ্যে হঠাৎ খেপে গিয়ে অমনি তারা করে। তবে সাহেব মশাইদের কিচ্ছু বলে না, যত চোট ইদিশি অফিসারদের উপর। তবে বাবু, আপনার ফাঁড়া কেটে গিয়েছে, পেরানে মারে না কাউকে, কারুক্ষে দোসরাবারও ভয় দেখায় না। এবার আপনি নিশ্চিন্ত হয়ে থাকো। আমি কিন্তু এত নিশ্চিন্ত হতে পারিনি, সেই দিনই দিন থাকতে বিদায় নিয়েছিলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন ভূতের গল্প। গল্পের নাম ভূতের যত অদ্ভুত কাণ্ড। লেখক গজেন্দ্র কুমার মিত্র। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আরও এরকম ভিডিও শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন।